দর্শক, মায়ের পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত, আর সেই বেহেশতকে যে এত অবহেলা করা যেতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি, কারণ আমি শুধুমাত্র শুনেছিলাম। অর্থাৎ আমাদের যে সংবাদটা দিয়েছিল সেই সংবাদদাতার মুখে আমি শুধু শুনেছিলাম, আর সেটা দেখার জন্য আমরা চলে এসেছি, একটা টিম নিয়ে চলে এসেছি। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ 10 নং পুরাহাটি ইউনিয়নের সুতুলিয়া গ্রামে, এবং সাইদুল মণ্ডলের বাড়িতে, এবং আপনাদের নিয়ে একদম বাড়িতে ঢোকার চেষ্টা করব। এবং এই বাড়িতে এখন অবধি কি আছে না আছে আমরা জানি না, কিন্তু আমরা ক্যামেরাটা অন রাখছি এই কারণে যে আমাদের এই বিষয়টি অনেকে উপস্থাপন করতে দিতেও পারে, নাও পারে। তো চলুন তাদের ভেতরে গিয়ে দেখা যাক। এটা হচ্ছে সাইদুল মণ্ডলের বাড়ি। বাড়ির সার্কামস্টেন্স খুবই ভালো। বাড়ি থেকে শুনেছি যে তিনি এই গ্রামে সবচেয়ে বেশি ধনাঢ্য এবং সম্পদশালী, অর্থবিত্ত মালিক, অনেক জমি জায়গা। এপাশে দেখছি যে খড়ি বা অন্যান্য জিনিস রাখার জায়গা, ঘরবাড়ির অবস্থা ভালো। এপাশে মেবি ওটা রান্নাঘর হতে পারে, বাড়ির অবস্থা হচ্ছে এটা। এবং এপাশে একটা বেশ পাকাপোক্ত খুব সুন্দর একটা গোয়াল ঘর, ফলের গাছের ভরা। বাড়ির চারপাশে ফলের গাছ দিয়ে একদম মোড়ানো, সব কিছু ঠিক আছে। এত সুন্দর দৃশ্যের মধ্যে একটা অসুন্দর দৃশ্য আছে। অসুন্দর দৃশ্যটি আমাদের দেখতে হবে, খুঁজতে হবে। এইটা হচ্ছে গোয়াল ঘরে দেখছেন অনেক অনেক সুন্দর সুন্দর গরু, সব ঠিক ছিল। কিন্তু এই পাশে একটা ঘর আছে, এই ঘরটা তাহলে কার? আমরা খবর পেয়েছি এরকমটা করে। এবং এই ঘরটা মূলত কার ঘর, কে থাকে এই ঘরে, এই ঘরে কী রাখা? চলুন আপনাদের নিয়ে একটু দেখি। সুমন মিয়ার ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে থেকেই ভীষণ 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 দুর্গন্ধ। আমি বুঝতে পারছি যে আমরা যে সংবাদটি পেয়েছিলাম সেটা একদম ঠিক আছে, এবং ভীষণ দুর্গন্ধ। আমি আসলে মানে যেতে পারছি না, কারণ গোয়াল ঘরের সাথে লাগানো এটা, এবং হচ্ছে ভীষণ দুর্গন্ধযুক্ত একটা জায়গা। কারণ এখানে যতটুকু জানি যে সাইদুল মণ্ডলের মা এখানে থাকেন, 5 মেয়ে, 1 ছেলের জননী এখানে থাকেন। অনেক সম্পদ রেখে গেছেন তার স্বামী, বাট সেই স্বামীর প্রিয়দর্শিনী স্ত্রীর হচ্ছে জীবনের এই মুহূর্তে এই অবস্থাটা। এখানে পড়ে আছেন, গোছল নাই, খাওয়া নাই। দিনে একবার খাওয়া হয়, আমি যতটুকু জানি দিনে একবার খাবার দেওয়া হয়। আসলে দম বন্ধ হয়ে আসছে, মানে ভীষণ দুর্গন্ধ। কারণ এখানে উনি তো অসুস্থ, যেহেতু একটু একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, ভীষণ দুর্গন্ধ। এখানে ওনার মা আছে, এবং আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। তবে আমার আসলে ঘটনাটি অবশ্য প্যাথেটিক, এবং তার সাথে সাথে আমার আসলে দম বন্ধ হয়ে আসছে। একটু একটু দেখানোর চেষ্টা করো দূর থেকে। এখানে আছে অসুস্থ মানুষটা পড়ে আছে, 5 মেয়ে এবং 1 ছেলের জননী। এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য, সবার জন্য খুব বেদনাদায়ক। এবং উনি এভাবে পড়ে আছেন। আমরা একটু কথা বলবো তার। আপনি আপনি শাহিদুল মণ্ডল, আপনার আপনার মায়ের এই অবস্থা কেন? আমার মার নিয়ে যায় আমার এখান থেকে বড় বোন, নিয়ে যেয়ে সেখানে মার 96-95 সালের ভিতরে ওনার কিছু টাকা ছিল 30,000 মতো। ওই টাকাটা নিয়ে যেয়ে আলাদা করে আত্মসাৎ করে। কি আত্মসাৎ করে? আমার ওই বড় বোন। তারপরে মেজ বোন, একটু বুঝতে দেন, আমার বড় বোন একটু আমাকে একটু বুঝতে দেন, একটু সহজ করে আমি ভাবি। সেটা হচ্ছে আপনার বড় বোন আপনার মাকে বেড়াতে নিয়ে যায়, এখান থেকে এখান গোপনে আপনার নিয়ে বাসা যায়। থেকে নিয়ে যায় বাসা গোপনে। থেকে গোপনে তারপর নিয়ে কত টাকা নেয়? ওই আমলে 30,000 টাকা। মার্চ কত সালের ঘটনা এটা মনে আছে? 95-96-তে। 95-96 সালে। বুঝলাম। বড় মেয়ের সাথে সম্পর্ক তখন থেকে খারাপ। ভালো, তখন ভালো। নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওখানে রাখে। ওখানে মনে হয় 2-3 বছর রাখার পর আমার মেজ বোনই ছেলে শাহজুল মারা গেছে। ডিসি কোর্টে চাকরি করতো। আমার ওই মেজ বোন যে লেখা, ও যেয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে মাঠ দিয়ে 1 বিঘে 2 শতক জমি রেস্টি করে নেয় আমার ভিটে টিটে দিয়ে। আর সেজ বোন নুরুন নাহার, সেও ওই একই সাথে, দুইজন একসাথেই ও 1 বিঘে 2 শতক জমি মাঠ দিয়ে লিখে নেয়। তারপরে ওখানেই রাখে। রাখার পর হঠাৎ করে আমার মেজ বোন হার্ট অ্যাটাক করে। পরে আমার খবর দিল, আমার সাথে কথা টথা বলতো না ওই আমলে। এমনকি 96 যে মাঠ রেকর্ড গেছে, আমি আমার এই 5 বোন 1 ভাই মা 16 আনা আমি নিজে খরচ দিয়ে কাগজপাতি সব আটকায় রাখেছিল আমার মেজ বোন। আমি নিজে তাদের ফারাজ অনুকূলে যতটুকু যে যা পাই তার ঠিক ততটুকু দিয়ে আমি রেকর্ড করেছি। কারণ আমি চিন্তা ভাবনা করলাম যে এরা আমার যদি জমি নাও দেয়, তার গ্রামে যে আমি শালির যদি ডাকি, তাহলে সে গ্রামে ভালো মন্দ মাতুব্বাররা আছে। কারণ যেহেতু আমি তো রেকর্ড দেখাবো যে আমি তো তাদের ফাঁকি মারিনি 1 শতক। তো এই চিন্তা ভাবনা করে আমি রেকর্ড করার পরে
পরে যে আমার ওই বোন হার্ট অ্যাটাক করার পরে আমার খবর দিল, দেওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে আমার ভাগ্নে হাত চেপে ধরে কান্না, বলতো মামা 1 লাখ টাকা আমার দাও, আমি তোমার শোধ দেবো, আমার মা আমি ঢাকায় নেব। তারপরে সে তার কান্না দিকে তখন আমার কাছে টাকা নেই, বাড়ি ফোন দিলাম, আমার ছোটো সুমিন্দি তিনি ব্যবসা করে গোপালপুর বাজারে, তিনার ফোন দিলি পারে তখন বললি যে আমার কাছে 50,000 টাকা আছে। পরে যে 60,000 65,000 টাকা দিল। তো বাড়ি এসে আমার স্ত্রীর চেন আর হাতের বালা বন্দুক দিয়ে 1 লাখ টাকা সন্ধ্যের টাইমে নিয়ে যে দিই, দেওয়ার পরে ও ঢাকায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 22 দিন পরে যে 18 দিন পরে যে সুস্থ হইলো, বাড়ি আসলো, আসার পরে আমি বললাম তুমি এক কাজ করো, তুমি ইন্ডিয়ায় চলে যাও। তো তখন ডিসি কোর্টে চাকরি করে, তখন তো ভিসা লাগে না, ও কিন্তু মানে এই যে দিলি পারে ভিসা কমপ্লিট দিয়ে আসলাম। ইন্ডিয়ায় 6 দিন থাকার পর সুস্থ হয়ে বাড়ি আসলো, আসার পর আমার খবর দিল। আমি যাওয়ার পরে তখন দেখি আমার মেয়ে বোন কাছে যাই হয়েছে না হয়েছে, তা তুমি আমার টাকা দেছো, তা তুমি আমার জমি রেজিস্ট্রি করে নাও। তা আমি কত দেবো, কাজ তুমি যা ভালো বোঝো। তখন কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে আমার ওই মেজো বোন, আমার সাথে সবচেয়ে বড় শত্রুতা এই মেজো বোনের। তারপরে তা আমি বললাম যে 2.5 লাখ টাকা আমি দেবো, কারণ যেহেতু ফারাজের জমি 1 শতক 8 শতক 2 শতক 15 শতক এইরকম আছে, কারণ লেভেল তখন 4 লাখ টাকা জমি যাচ্ছে। আমি বললাম যে 1 দাগে জমি কি 2 দাগে জমি যদি হতো তার দাম ছিল বেশি। আচ্ছা, সবই পারিবারিক কলহ, সবই পারিবারিক ভুল বোঝাবুঝি, কিন্তু আমার একটা প্রশ্ন আমি বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, মায়ের এই অবস্থা কেন? আচ্ছা, মায়ের এই অবস্থা আমার ওই বোনেরা নিয়ে যাওয়ার পরে তখন আমার এখানে দিয়ে আসলো, আমার ওই মেজো বোন মারা যাওয়ার পর। আচ্ছা, এখন জীবিত 4 বোন? এখন 4 বোন। 4 বোন জীবিত, 4 বোনের অবস্থা মানে কেমন এখন? অবস্থা ভালো, একটা হচ্ছে ইন্ডিয়ায়, একটা ইন্ডিয়া আর 3টা বাংলাদেশে। বাংলাদেশে তাদের অবস্থা ভালো। তাহলে মায়ের এই অবস্থা কেন? আপনার অবস্থা তো মাশাআল্লাহ অনেক ভালো, গ্রামের সবচেয়ে বেশি ধনাঢ্য আপনি, সবচেয়ে বেশি সম্পদ আপনার, সবচেয়ে বেশি জমি আপনার। আমি সবই বলছি, বোনিরা এখানে আসে না। একটা বোন থাকে নবীনগর, আর্মি চাকরি করতে, আমার সে ভগ্নিপতি মারা গেছে, তার 3 তলা বাড়ি 4 তলা বাড়ি। এই মায়ের মেয়ের 4 তলা বাড়ি, সেই মা এখানে পৌঁছতেছে? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? তার নাম হচ্ছে অনেহার, আর স্বামীর নাম ছিল আব্দুল হক। নবীনগর ক্যান্টনমেন্টের পাশে বাসা তার। আর বড় বোন হচ্ছে নাভারনের সাইডে, তার অগাধ সম্পদ, সেই প্রথম নিয়ে যে এই তার, আর সে এ পর্যন্ত কোনোদিন মানে এই ভদ্রমহিলার, সম্মানিত ভদ্রমহিলার বড় মেয়ের অগাধ সম্পত্তি রয়েছে নাভারনে? সে আমার বড় বোনও হজ করেছে, ভগ্নিপতিও হজ করে। উনার মেয়ে জামাই হজ করেছে, হ্যাঁ, উনার হজ মেয়ে করেছে। তো আমি বুঝতে পারছি না, মানে উনি কি অপরাধ করলো? আমি ক্লিয়ার বলছি, তার বাড়ি হচ্ছে কোমরচান্দা, সে হচ্ছে জিকেরগাছা, তার উপজেলা। তার পোস্ট অফিস আছে মাটিকুমড়া। আমার সেই বড় ভগ্নিপতির নাম হচ্ছে আলী কদর মণ্ডল, আর আমার বড় বোনের নাম হচ্ছে সালেহার খাতুন। 2জনই হজ করেছে এবং 2জনই জীবিত। তার অগাধ সম্পত্তি 2 তলা বাড়ি। আর সেই যে বোন, সে কোটচাঁদপুর থাকে বলুহার গ্রাম, তার 1 ছেলে 1 মেয়ে, 2 মেয়ে, তার দালান বাড়ি। সেও তার ছেলে মানে মোটর সাইকেলের শোরুম আছে, কিন্তু এই জমি নেওয়ার পর ওর জমিও আমি টাকা দিয়ে কিনি, ওই 2.5 লাখ টাকায়। ওনারও অপরাধটা কি? ওনার কোন দোষে শাস্তিটা হচ্ছে দিচ্ছেন আপনারা? মানে ওনার তো সবাই সম্পদশালী। অপরাধ হচ্ছে এই যে পায়খানা ফেরছে, পিস্তাব ফেরছে। আমি যদি এখন আমার যদি কোনো কারণে একটা সাইডে যদি অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, আমি বিছানায় পায়খানা করবো না? আমাকে কি আমার মা, আমার বউ, আমার ওয়াইফ, আমার সবাই কেউ ফেলে দেবে, আমাকে জঙ্গলে ফেলে দেবে? কোনোদিনই দেবে না। তাহলে ওনার হচ্ছে সবগুলো মেয়ে সম্পদশালী, ওনার একটা ছেলে, আপনারও অগাধ সম্পত্তি। আমার প্রশ্ন হচ্ছে কি, যে এই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই মাটার একটু অপরাধটা আমাকে বলেন, যে সে কোন অপরাধে শাস্তি পাচ্ছে? তার অপরাধের বলতে জন্ম দেওয়া অপরাধ সবচেয়ে বড় এইটাই। আর আমার 2 জনের কথা হচ্ছে যে নিজেরা 2 জন রোগা, তার মাজার হাড় খাওয়া, আমার ডায়াবেটিস, লিভারে ঘা। আপনার কয় ছেলে মেয়ে? আমার হচ্ছে 4 মেয়ে 1 ছেলে। ছেলে সৌদি থাকে, ছেলে দেশের বাইরে থাকে, ছেলের বউ সেখানে থাকে। আচ্ছা, আপনার ছেলে থাকে সৌদি আরব, ছেলের বউ থাকে সৌদি আরব, 4 মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনি আর চাচি ছাড়া কেউ নেই। 2 জন ছাড়া। এখন কি ওনার জন্য একটা মানুষ রাখা যেত না? আমি বাবা 1000 টাকা দিতে চাইছি, খাওয়া পড়া দিতে চাইছি,
এখানে কোনো লোক নেই বাবা। কিন্তু কিন্তু কথা হচ্ছে কিন্তু কিন্তু কয়টা হলে থাকতো, কয়টা হলে থাকতো? কোনো লোকই পাওয়া যাচ্ছে না। কোনো লোক পাওয়া যাচ্ছে না, কিন্তু কথা হচ্ছে আমার মা যদি এরকম অসুস্থ হতো আমি কিভাবে রাখতে আমি খুব পারতাম? অশান্তি। আমার ওই মেয়ে, বড় মেয়ে আসে, মেজো মেয়ে আসে, আসার পরে গোসল টোসল করাই, ভাত আমি নিজে দিই, সেও দেয়। এই যে পায়খানা ফিরিয়ে থিয়েছে, তোমাদের তো এটা তো গোপন কিছু না, তোমরা ক্লিয়ার দেখোছো, মনে হয় ভিডিও উঠেছে। কিন্তু রাতে রাতে কিভাবে থাকে উনি? রাতে আলো দিয়ে আমি রাত্রি তো জেগে থাকি। না, আমি আমি বুঝতে পারছি না, আমি কোনোভাবে বুঝতে পারছি না, কারণ আমরা যে অবস্থায় থাকি আর উনি এই অবস্থায় থাকে। আমি ওনার বয়স কত আছে? ওনার বয়স কত? ওনার বয়স ধর 100-র উপরে। 100 বছরের বেশি। 100-র উপরে। সুমনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, 100-র বেশি হবে। 100-র বেশি বয়স। এবং তার মেয়েগুলো, কারোর 4তলা বাড়ি, কারোর 3তলা বাড়ি, কারোর অগাধ সম্পত্তি, কারোর 2তলা বাড়ি, কারোর ছেলে মেয়ে সব প্রতিষ্ঠিত। কিন্তু কথা হচ্ছে আপনারা একটা জিনিস দেখেন, মানে আমি আমি জানি না যে আমি আসলে কিভাবে ভিডিওটা শেষ করব, কোন পরিস্থিতিতে কি বলা উচিত আমার। মানে আমি কখনো ভাবতেও পারিনি যে আসলে মা, এখানে যিনি আছেন উনি একজন মা। ওনার কাপড়ের ঠিক নাই, আমি ক্যামেরাতে আসলে দেখাতে পারবো না সবটা, মানে সিরিয়াসলি দেখাতে পারবো না, কারণ নেই তো। কারণ আসলে আমি পুরোটা ভিডিও শেষ করতে আমার পক্ষে সম্ভব না, কথা বলা আমার পক্ষে সম্ভব না। আমি আমি বাকি অংশটুকু আমি কিছুক্ষণের জন্য আমি আরেকজন আমার সহকর্মীর কাছে একটু দিতে চাই এই বুমটা, কারণ হচ্ছে আমি আসলে কথা কন্টিনিউ করতে পারছি না, কারণ আসলে আমি একটু ইমোশনাল। এবং আমি কখনোই আসলে মা যে, কারণ আমার মা, এবং সবচেয়ে মজার ঘটনা কি যে হচ্ছে যে আমি যখন আমার একটা মেয়ে হলো, তখন আমি আমার ওয়াইফের কষ্টটা দেখে বুঝলাম যে আসলে আমার মাকে আমি কতটা কষ্ট দিয়েছিলাম আমার জন্মের সময়। আসলে আমার এই ভিডিওটা আমি কিছুক্ষণ একটু থামাবো, কারণ আমি বাকি সময়টা আমি কথা বলতে পারবো না। আমি আমার অন্য সহকর্মীর কাছে দিব, আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এবং দেখতে থাকবেন। চোন ক্যামেরা একটু অফ করো। দর্শক, আমি রাকিব হাসান আছি সুমন মিয়ার ক্যামেরায়। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা এখন অবস্থান করছি 10 নম্বর পোড়াহাটি ইউনিয়নের সুতলি গ্রামে, হরিশঙ্করপুর, দুঃখিত, হরিশঙ্করপুরের সুতলি গ্রামে। এবং যেখানে আমরা আজকে কথা বলেছি সাইদুল মণ্ডল কাকার সাথে, যার জন্মদাত্রী যে মা আছেন তাকে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে পাটকাঠি দিয়ে ঘেরা একটা ঘর এবং উপরে টিনের ছাউনি, ভেতরে একটা চৌকি খাট আছে। যদিও তিনি খাটে অবস্থান করছেন না, খাটের একদম কোনায় পড়ে আছেন গুটিসুটি মেরে। তো তিনি কতদিন যাবত অসুস্থ বা কীভাবে অসুস্থ হয়েছেন, ভেবে পড়ে আছেন, এই ব্যাপারে বিস্তারিত আমরা একটু শহীদুল মণ্ডল তার সাথে কথা বলবো। কাকা, আপনার মা অসুস্থ কতদিন? তা আজকে 12-13 বছর ধরে। তিনি কি তখন থেকে এখানেই থাকেন? না, তখন কোথায় থাকতেন? আমার এখানে 2 বছর কি 1.5 বছর হবে, তাই না? না না, তা? এখানেও আছে অনেকদিন, 6 বছর প্রায়। ও, এখানে 6 বছর থাকেন। এর আগে কোথায় থাকতেন? আগে থাকতো বড় বোনের ওখানে, তারপরে মেজো বোনের ওখানে আমাদের এখানেও মাঝে মাঝে এসে আসতো। তারপরে ওরা একবারে যখন পায়খানা টায়খানা যখন শুরু করলো, তখন আমার এখানে দিয়ে গেল। তো এখন আপনার ধরেন যে বাসাবাড়ির অবস্থা মোটামুটি ভালো আছে, তো তাকে আসলে এখানে রাখার কারণটা কি? এখানে মানে ওই যে পায়খানা পিসাবের ঝামেলা, পায়খানা ফিরে টান মারে, এরকম করে টান মারে, যেমন টান মারেছে ওখানে, তো টান মারেছেই। আমি একটা মানুষ, এটা কই দেবে? তার মাজার হাড় খাওয়া, আমি লিভারে খা, তারপর ডায়াবেটিস, আমি ভারতে ট্রিটমেন্ট হই। প্রত্যেক বছরে আমি 3 ফিরে 4 ফিরে করে যাই। সবই বুঝলাম। এখন বিষয় হচ্ছে কাকা, ধরেন যে সে যে এখানে আছে তাকে কি আসলে পরিচর্যা করেন আপনারা ঠিক মতো? পরিচর্যা যদ্দূর পারি তদ্দূর করি। এখন ঘটনা আছে কি, যে সব সময় যে করতে হবে তা তো পারিনি, কারণ আমার বাজার ঘাট আগড় বাগড় বিভিন্ন পর্যায়ে আছে। এই যে মেয়ের বাচ্চা হয়েছে, ছোটো মেয়ের, আজ দীর্ঘ 12-13 দিন সে সেখানে। না, এখন ঘটনা আছে, আল্লাহর কাছে যেটা চাইছি সেই আসছি সেটা তো হবেই। এরকম রাখবে কি আছে, ভালো রাখবে, এটা তো তুমি বলতে পারবো না। না, আল্লাহ তাআলা রাখবেন ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন একরকম, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হয় সেই অনুযায়ী। এখন ধরেন যে সে যে অবস্থায় আছে, আমরা ভেতরে দেখলাম একদম কোনাতে গুটিসুটি অবস্থায় পড়ে আছে, কাপড় চোপড়ের ঠিক নাই, বা দেখা গেল যে খাওয়া দাওয়া আপনারা 3 বেলা গিয়ে তাকে খাবার দেন? না, 2 বার দিই, 3 বার দিই নে। পায়খানা করে দিই সকালে আর রাত্রি। সকালে ওই 10টার দিকে আর সন্ধ্যের পরে, তবে বিস্কুট দেওয়া হয়, ফল টল দেওয়া হয়, এই আর কি। আর সে যে অসুস্থ তাকে কি ডাক্তার ঠিক মতো দেখানো হয়? ডাক্তার এখন তো ডাক্তার আর কি দেখাবো, ডাক্তার এই রাগ দিয়ে ওই মাজার ব্যথা ট্যাথা হইতো ওইটাই দেই, সে তো নড়তে পারে না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার
4 মেয়ে এক ছেলে। সব তারা কোথায় হয়ে থাকে? গেছে, ছেলে সৌদি থাকে, বিটার বউ সৌদি থাকে, আর মেয়ে 4টে বিয়ে হয়ে গেছে। এখন ওই মানে আপনার ভাই বোন যেমন আপনার ছেলেমেয়েরও প্রায় সংখ্যায় ততগুলো। এখন ধরেন যে আপনাদেরও যথেষ্ট বয়স হয়ে গেছে, এখন একটা সময় যদি এরকম আপনাদের জীবনে কখনো আসে, আপনার ছেলেমেয়েরা যদি আপনাকে এরকমভাবে ফেলে রাখে বা আপনার স্ত্রীকে যদি এভাবে ফেলে রাখে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? কিছু করার থাকবে না। এখন যদি তারা এইভাবে ফেলে রাখে, তা আমার তো তখন কি করার থাকবে? ছেলে মেয়ে বেঁচে থাকতে বাবা মাকে যদি এরকম পজিশনে পড়তে হয়, আপনাদের যদি এরকমভাবে পড়তে হয়, তাহলে আপনাদের ভেতরে কেমন কষ্ট অনুভব হবে? কষ্ট তো হবে, হলেই তো কিছু করার নেই। তাহলে সেই জায়গা থেকে সেটা বুঝে কি মায়ের যত্নটা ঠিকমতো করা যেত না? এখন ঘটনা আছে, যতদূর পারছি ততদূর করছি, একেবারে যে করছি না তা তো কিছু না। সেখানে একটা চৌকি দেওয়া হয়েছে, কাপড় চোপড় ওই যে ওখান থেকে ফেলে এসে নিচেই লাভ। কিন্তু কথা হচ্ছে কাকা, আপনার এত ঘর বাড়ি কেউ নেই থাকার, এটা মায়ের জায়গা হচ্ছে না? এখন ওই যে পায়খানা ফিরে টান মারামারি, মানে এটা কোনো অজুহাত হলো কাকা? আমি তো অসুস্থ ছিলাম, আমি তো বিছানায় পায়খানা করে ফেলবো। বুঝলাম তো, আমরা তো মানুষ তো আমরা। দেখো তো। আচ্ছা, এটা আপনার মা, আমার বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে যে এটা মা। না, কথা ঠিকই আছে। আচ্ছা, আমি একটু কাকির সাথে কথা বলি। কাকি, আপনার তো মেয়ে একটা মাত্র ছেলে দেশের বাইরে থাকে। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে যদি আপনার শেষকালে যদি এরকম হয়, আপনার খারাপ লাগবে না? তা তো লাগবে। লাগলি এখন কি করবো বাবা? ওই উনার যদি উঁচু করতে যায় আমার মাজার আড়কা, আমার বসায় ফেলাই দেয়, আমার সমস্যা আমি আটতে পারি না। তাও একা মানুষ, এই দেখে কয়টা দান সিদ্ধ করেছি, একটা লোক পেলাম না। একা আমার এখনো ভাত খাই। এত মানুষ, আপনি এই উনার সেবা যত্ন করার জন্য মানুষ পেলেন না? কাকা, আমার কেন যেন মনে হচ্ছে যে আপনারা তাহলে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, কোনো কর্তৃপক্ষ কোনো সংস্থার দায়িত্বে দিয়ে দেন। আমি এইটা বলি যে তার 4টে মেয়ে আছে, তারা মাঝে মাঝে এসে করলো, আমিও করলাম, আমি যেমন করছি, তাহলে তারা একটু আসতে পারে না? আমি বুঝতে পারছি এটা প্রতিযোগিতার শিকার, এই মাটা প্রতিযোগিতার শিকার। এবং এই মায়ের আমার কেন যেন মনে হচ্ছে যে ওনার সবচেয়ে বড় অপরাধ, উনি কেন মরছেন না? ওনার এই মুহূর্তে মারা যাওয়া উচিত। উনি মারা গেলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওনার চারটা মেয়ে, এই 4টা মেয়েই ধনাঢ্য। কেউ আসে না। আমি ওই চাচার মুখে শুনলাম সবার সম্পদ অনেক। আমাদের কাছে এই বিষয়টা নিয়ে যে কতবার ফোন করা হয়েছে যে একটা মানুষ মারা যাচ্ছে, খুব বাজেভাবে মারা যাচ্ছে। আচ্ছা বাবা, আমি একটা কথা বলি, সত্যি কথাটা বলবা না? জি বলেন, বলেন। আমি কিন্তু তোমাদের বাবার বয়সী। মানে আমাদের প্রশ্ন হচ্ছে কি যে ক্যামেরাটা একটু বন্ধ করো, বন্ধ করো। আমি কথাটা আমি উঠার দরকার নেই, কারণ সুবিধা অসুবিধা প্রত্যেকেরই আছে না? তাহলে এখানে তোমাদের যে বলেছে, যে কোনো একটা লোক বলেছে, তাই না? তো এই লোকটার কথাটা একটু বলবা যে অমুক পাঠাইছে। অনুরোধ করছি বাবা তোমাকে, আমি কিছু বলবো না, তবে আমি একটু জেনে রাখি। আমি তাদের সে বিষয়টা আমি বলবা না। এটা কি তাদের অপরাধ? না, অপরাধ বলি না, আমি তো একটু জানতে চাই। তারপরে এটা কোনো ক্রাইম না, না। এটা ক্রাইম না, আপনি ক্রাইম করছেন না। কিন্তু কথা হচ্ছে কি যে তারা যে আমাদেরকে খবর দিয়েছে, জানিয়েছে, বারবার ফোন দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে একটা মা হচ্ছে এত অবহেলা। না, আমি আজকে তো আপনার সম্পত্তি আমি নেই, কিছু নেই। স্বীকার করছি বাবা, আমি স্বীকার করছি, তবে আমার একটু জানার দরকার। আমি সত্যি তার নাম জানি না, মানে সে তোমাকে নামও বলে না। আচ্ছা, এই আমাদের অফিসে তো নাম বলে না। এই ব্যক্তি কি জিনেদার ব্যক্তি? হ্যাঁ, শহর থেকে কেউ নিশ্চয় জানিয়েছে। আর আর আমার ঠিক হয়ে এটা গেছে। কি তার অপরাধ হয়েছে? না, অপরাধ না। হ্যাঁ, এইবার আমি বলি, না, অপরাধ অপরাধ না, আমি বলি এই যে ব্যক্তি মহিলা, অবশ্যই মহিলা কি পুরুষ আমি তো জানি না, আমাকে অফিস থেকে বলা হয়েছে, আমি এসেছি। কিন্তু কথা হচ্ছে এটা কি অপরাধ? না, অপরাধ না, আমি যেটা বলছি। আমার মা যদি খারাপ থাকতো, আমার প্রতিবেশীরা আমাকে বাবা, জানাতো না? আমি যেটা বলছি, আমার কথাটা শোনো। এই যে ব্যক্তি বলেছে সেটা হচ্ছে আমার ভাগ্নি বিটার বউ। এই আমার মেজ বোন জুলেখার একটাই বিটা বউ। আচ্ছা, সে আমার এই মার জিনেদায় ছিল, সেখানে পৌরসভার বয়স্ক ভাতার টাকা সে খাচ্ছে। আচ্ছা, তারপরে আমার ওই বোন মরে যাওয়ার পরে যে টাকা উঠেছিল, 25 লাখ টাকা পাইছে। সেই টাকা আমার মার দিয়ে বা আমাদের এই যতগুলো পরিবার আছে তাদের দিয়ে সই করিয়ে নিয়ে সেই টাকাটা সে আমাদের ওই বোনের তার পুতা ছেলে আছে, নাতনি আছে, ওটা আমি তো হস্তক্ষেপ করবো না, নিকে যা। কিন্তু সে কাছে একটু দেখতে পারে। সে মানে নাতি বিটার বউ হিসেবে সেও একটু আসতে পারে। একদিনকে আসছে, আসার পরে এই ছুটি যাওয়ার পরে এর আগে এই অবস্থা করে। এই জন্যে আমি তোমাদের কাছে এইটা শুনছি। দর্শক, আসলে আমি আমার এই কথা বলার জীবনে, উপস্থাপনার জীবনে, ছোট জীবন আমার, বেশি দিন কথা বলি না ক্যামেরার সামনে। কিন্তু আমি আমার লাইফে আমি এতবার ক্যামেরা থামাইনি, কারণ আমাকে বারবার থামাতে হয়েছে। আমি
আমি এরকম অবস্থা আমি ওই পাশটাতে পুরোটা ফাঁকা, অনায়াসে একটা কুকুর একটা শিয়াল অনায়াসে ঢুকে পড়বে, ওনাকে ছিঁড়ে ফুড়ে খেয়ে ফেলতে পারে। আফটার অল উনি একটা মা, আর সবচেয়ে বড় পরিচয় ওনার হচ্ছে যে উনি 5 সন্তানের মা। এমন না যে 5 সন্তানের কোনো সন্তান অসচ্ছল, তাদের সংসার চলে না, এরকম না। 5টা সন্তানেরই সংসার চলে, তারা সবাই ধনাঢ্য। আমার কষ্টের জায়গাটা হচ্ছে এটা যে সেই মানুষটা এখানে মানে সারা গায়ে পায়খানা লেগে আছে, তার গোসল নেই, খাওয়ানো নেই, কাপড় চোপড় টেক কেয়ার করার কেউ নেই। ওনার অপরাধ একটা আছে, উনি সন্তানগুলোকে জন্ম দিয়েছেন বোধহয়, এটা অপরাধ। এবং সবচেয়ে বড় অপরাধ হচ্ছে উনি মারা যাচ্ছেন। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে আমার খুব মন চাইছে, ওনার মৃত্যু কামনা করতে মন চাইছে। উনি যদি মারা যেত তাহলে হয়তো বা সব সমস্যার সমাধান হয়ে যেত। এবং সব সন্তানরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে তাকে নিয়ে। ও টেক কেয়ার করে না, আমি করব না। ওর এত সম্পত্তি আছে, ও কিছু দেয় না, আমি দিব না। এই প্রতিযোগিতার শিকার উনি, এটাই সবচেয়ে বড় কথা। এবং দর্শক, বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে বেশ কিছুদিন যাবৎ। এবং আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে পাশেই আমাদের একটা গোয়াল ঘর আছে, যেখানে 2-3টা গরু রাখা আছে। এবং গরুদের এই গরম থেকে বাঁচানোর জন্য সেখানে কিন্তু সিলিং ফ্যান ঝুলছে। ওই যে ফ্যানে বাতাস হচ্ছে, ফ্যান চলছে, দেখতে পাচ্ছেন। যদিও একটু অন্ধকার পরিবেশ, একটু কষ্ট হচ্ছে দেখতে, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যান চলছে। তো দেখছেন যে গরুদের গরম থেকে বাঁচানোর জন্য কিন্তু এখানে ফ্যান চলছে। যেখানে গরু আছে 2টা এবং একটা বাছুর ছিল, তাদের জন্য একটা ফ্যান এখানে রাখা হয়েছে। কিন্তু যেখানে এই হতভাগিনী মাটি অবস্থান করছেন, যে টিনের চালা দেওয়া ঘরটাতে এবং পাটকাঠি ঘেরা একটা ঘর যেটা দেখানো হয়েছে এর আগে, সেখানে আমি কোনো ফ্যান দেখলাম না। যে এই পরিমাণ গরমের মধ্যে তিনি সেখানে অবস্থান করছেন। এখান থেকে কথা বলা হচ্ছে যে তাকে বিছানার উপর রাখলে তিনি নাকি বারবার নিচে নেমে যান। কিন্তু কথা হচ্ছে এই নিচে নেমে মাটির মধ্যে তিনি আসলে কেন যাচ্ছেন? আসলে কি একটু শান্তির খোঁজে? কারণ এই যে এমনিতেই টিন শেড, প্রচুর গরম, সব কিছু মিলিয়ে তাকে সেই যে মাটির ভেতরে চলে আসছেন কি একটু গরম থেকে পরিত্রাণ পাওয়ার আশায়। যদিও তিনি কথা বলতে পারেন না, তার কাছ থেকে আমরা সরাসরি জানতে পারছি না যে আসলে তিনি উপর থেকে কেন নিচে নেমে যান। তবে আমার কেন যেন মনে হচ্ছে যে তিনি একটু মানে গরম থেকে প্রশান্তি পাওয়ার উদ্দেশ্যে মাটিতে এসে ঘুমান বা মাটিতে এসে থাকেন, যাতে একটু ঠান্ডা তার শরীর পায় আর কি। তো আমরা একটু কাকার সাথে কথা বলবো যে এখানে কি একটা ফ্যান দেওয়া যেত না, বা তাকে একটু ভালো পরিবেশে রাখা যেত না? যে পরিমাণে গরম পড়ছে, একজন মানুষ বা যে কোনো প্রাণীর পক্ষে টিকে থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটা মিনিট ফ্যান ছাড়া থাকতে পারছি না, ঘেমে একাকার হয়ে যাচ্ছি। কিন্তু তার জন্য একটা ফ্যান নাই। বিছানায় দেখতে পাচ্ছেন, বিছানায় কোনো বালিশ নেই, বিছানায় কোনো তোষক নেই, কিছুই নেই। শুধুমাত্র একটা চৌকি খাটের উপরে একটা রেক্সিন কাগজ বিছানো আছে, সেখানে বালিশ টালিশ কিছুই নাই। বা একটা মশার একটা পানির ঘড়া রাখা আছে। তিনি আসলে মনে হয় পানি ওখান থেকে তুলেও খেতে পারেন কিনা জানি না। তাকে দেখে মনে হচ্ছে তিনি আসলে হয়তো এটা তুলে খেতে পারেন না, কিন্তু আসলে এখানে রাখা রয়েছে। ওই পাশে দেখা যাচ্ছে একটা বালিশ রাখা আছে, বালিশটা নোংরা হয়ে পড়ে আছে, যেটা আসলে মানে পরিবেশটা যদি সরাসরি এসে আপনারা দেখতেন বা দেখানো যেত, তাহলে বোঝা যেত যে কতটা খারাপ পরিবেশের মধ্য দিয়ে বা খারাপ পরিবেশের মধ্যে তাকে রাখা হয়েছে। এরকম একটা পরিবেশে একজন স্বাভাবিক মানুষের পক্ষে থাকা সম্ভব না। এমনকি এখান থেকে বলা হয়েছে যে বেডের উপরে তাকে নাকি রাখা হয়, কিন্তু বেডের উপর অলরেডি মাকড়সার জাল বনে আছে। তো আসলে শেষ তিনি কবে বিছানার উপরে উঠেছিলেন এটা আমি আসলে বুঝতে পারছি না অবস্থা দেখে। রাকিব ভাইকে ধন্যবাদ আমাকে আজকে পুরোটা কোঅপারেট করার জন্য। আমি বারবার ক্যামেরা থামিয়েছি, কারণ আমার আসলে এভাবে কথা বলা সম্ভব ছিল না। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে আপনি কি আপনার আপনি শাশুড়ি, কিন্তু আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আমরা সংবাদকর্মী, আমরা আসলে জবাবদিহিতা নিতে আসিনি। ভীষণ খারাপ লেগেছে, আমাদের খুব কষ্ট হয়েছে। মানে এই অবস্থায় একটা পৃথিবীতে কোনো মানুষ কি বাঁচা সম্ভব? তাহলে মানে আমি আসলে আপনার কাছে প্রশ্ন করে আমি কিছু উত্তর পাবো না জানি, কারণ আসলে ছেলের বউকে প্রশ্ন করে আর কী বা উত্তর মেলে। চাচা, আপনার মাকে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের হাতে দিয়ে দেন, একটু সে ভালো থাক। আচ্ছা, আমি বনিদের তারা খোঁজ নেয় না, তবুও আমি তাদের কাছে ফোন দিয়ে শুনিয়ে নিই। আপনি একটা বৃদ্ধাশ্রম হোক, অনেক প্রতিষ্ঠান আছে, এবং আজকে ভিডিওটি যারা দেখছেন তারা এই মায়ের জন্য আমার মনে হয় সবার একটু ভাবা উচিত যে কোথায় দিলে মাকে একটু ভালো থাকবে সে। কারণ সে মারা যাচ্ছে না, এখনও মরা যায়নি সে।
জীবিত মানুষের এত কষ্ট প্রাণে সয় না। কোনো সংস্থা নিলে আপনার আলোচনা করেন, আপনার বোনদের সাথে আলোচনা করে কি করবেন? সবাই তো ধনাঢ্য। যদি তারা বলে যে না তুমি তোমার কায়দায় বোঝো, তো এইভাবে সেই কায়দায় যদি বলে, তখন আমি একটা চিন্তা ভাবনা নিয়ে ডিসিশন নিবানে। তো আমার মনে হয় কি যে ওনাকে, আমার মনে হয় এটা আমার সাজেশন, একটা মাকে এত কষ্ট না দিয়ে। আমি তো বুঝেছি তোমরা দরকার হলে বাবা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে যাও, আমি তাদের সাথে আলাপ আলোচনা করে আমি মোবাইলই তোমাদের জানাই দেবো যে এই না এই করবো। আপনার কি মা বেঁচে আছে নাকি মারা গেছে? আমার আব্বা মা তারা মারা গেছে অনেকদিন। এটা যদি আপনার মা হতো, রাখতে পারতেন? শোনেন, আমি ইচ্ছা করে রাখিনি এই জিনিসটা, শুধু ওনার ওই পায়খানা করার জন্য আর গুছ ছিটানোর জন্যই এই জায়গায় দিয়া, আমি ইচ্ছা করে তারা রাখিনি। উনি তো অসুস্থ। অসুস্থতা তো বুঝি। তোমার কোনো জায়গায় রাখেছিলাম। আমরা এ বাসা থেকে চলে যাচ্ছি এবং আমরা জানি না যে প্রতিটা রাত এই মা কীভাবে কাটায়। শুধুমাত্র এটুকু বলি যে আমরা যখন ঘরের গেটটা লাগানো আছে কিনা কনফার্ম হই, নিচে ক্লপসিবল গেট লাগানো আছে কিনা কনফার্ম হই, তারপর আমরা যখন এসি চালাই, এয়ার কুলার চালাই, আমাদের একটু লোডশেডিং হলে আমরা অতিষ্ঠ হয়ে যাই। ভীষণ গরম, ভয়ানক গরম। সেইখান থেকে একটা মা কীভাবে আছে আপনারা দেখলেন, এবং তার সব সম্পদ সুপ্রতিষ্ঠিত। এবং তারা বলছে যে আসলে বড় মেয়ে দেখে না, বড় মেয়ে মেজো মেয়ের দোষ দেয়, মেজো মেয়ে বড় মেয়ের দোষ দেয়। তার একমাত্র ছেলে উনি, ওনাকে বললাম, উনি বললো যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কাছে দিলেও হয়। ওনারও বয়স বাড়ছে, উনিও ওনার মায়ের কাছাকাছি চলে যাচ্ছেন বয়সে। মা হয়তো বা 100 বছর বেঁচে গেছেন, একটা দীর্ঘ জীবন পেয়েছেন। তার বাবা তার জন্য এত কিছু রেখে গেছে, দেখেন অনেক কিছু রেখে গেছে। দুটো প্রাণী বাস করে, চাচা এবং চাচি। এত বড় জায়গার ভিতরে মায়ের জায়গাটা হয়নি, কারণ হচ্ছে মায়ের বয়স হয়ে গেছে, বিছানায় পায়খানা প্রস্রাব করে, এটা সবচেয়ে বড় একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে মেয়েরা খোঁজ নেয় না। সর্বশেষ ওনার কোনো মেয়ে কবে এসেছে দেখতে? এ পর্যন্ত আসেনি। সর্বশেষ কবে এসেছিল? তা 1.5 বছর, 15-2 বছর। 1.5 বছর। বড়টা 1.5 বছর। কোনোদিনই আসেনি। বড় বোন কোনো দিনে, যে কোনোদিনই যে আসেনি। সবচেয়ে বেশি ধনী, সে কখনোই আসেনি। না। আহারে সন্তান, কেন জানি আমার মনে হচ্ছে যে সেজোটা ছোট ছোট ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নি এখনই গিয়ে। আসেনি। আসার ভিতরে নোয়া যেটা ঢাকায় থাকে, ওইটা 15-2 বছর টছর আগে আসছিল। এই ওনার 15 থেকে 16 বিঘা সম্পত্তি চারপাশে। ওনার একটা মাত্র ছেলে দেশের বাইরে থাকে। মায়ের এই অবস্থা, একটা সংস্থার হাতে তুলে দেওয়ার কথা আমরা অনুরোধ করছি। আমরা জানি না যে আসলে এই মায়ের কী হবে, শুধু বলছি যে এমন পরিবারে যেন আমাকে আসতে না হয়। আমরা বাধ্য হয়েছি এই বিষয়টা তুলে ধরতে। আপনারা এই মায়ের জন্য দোয়া করবেন, কারণ আমরা চাই যে আসলে এই মাটা একটু ভালো থাক, কিন্তু আমি জানি না কীভাবে ভালো থাকবে। তবে সবচেয়ে বড় কথা তো এটাই যে আসলে এই ভিডিওটা আর লং না করি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর নিজের সবচেয়ে কাছের মানুষ যে আপনার নারীর সাথে যার সম্পর্ক, মা, সে মাকে অন্তত দিনে একবার হলেও একটু খোঁজ নিতে হবে, শুনতে হবে, যেটা সবার করা উচিত। আমরাও করবো ইনশাল্লাহ, যে মা তুমি কেমন আছো, কিছু লাগবে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ আমাদের বয়স বাড়ছে, আমরাও এরকম সময়ে পৌঁছাবো। তবে সবচেয়ে বেশি ভয়ানক খারাপ লাগছে যে এই মাকে দেখে। আজকের মতো শেষ করছি। আমি জুয়েল, আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। এই সুতুলিয়া গ্রামে ক্যামেরাতে ছিল সুমন মিয়া এবং সার্বিক দিক নির্দেশনায় পান্ডে দাদা ছিল, তাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রাকিব, তাকে অনেক অভিনন্দন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।